আপনি টিউন করে আছেন ইউটিউব চ্যানেল SM টিউটোরিয়াল মেড লার্নিং ইজি উইথ কোয়ালিটি মেটেরিয়ালস। এনআইওএস ডিএলএস সংক্রান্ত সমস্ত ধরনের সাহায্য আপনি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বাংলাতে এই চ্যানেল থেকে। ডিয়ার ডিএলএড লার্নার, আজ নিয়ে আসছি 504 ইউনিট 11 থেকে 5 এবং 10 মার্কের যেগুলো আনসার আপনাকে শিখতে হবে সেগুলো। তো চলুন দেখে নিচ্ছি 5 এবং 10 মার্কের জন্য আপনাকে কী কী শিখতে হচ্ছে। তো 504 ইউনিট 11টা হচ্ছে মূল্যায়নের পদ্ধতি এবং উপকরণ। সেখান থেকে আপনাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে মুক্ত প্রশ্ন ও বদ্ধ প্রশ্ন কী এবং এদের মধ্যে পার্থক্য লিখুন। তো এটা দেখুন যে উদ্দেশ্যভিত্তিক প্রশ্নের একটি নির্দিষ্ট এবং স্বতন্ত্র উত্তর রয়েছে যা শিক্ষার্থীদের দ্বারা প্রদত্ত উত্তরকে সহজে এবং নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়। এই ধরনের প্রশ্নকে বদ্ধ প্রশ্ন বলা হয়। কিন্তু এগুলি ছাড়াও এমন অনেক প্রশ্ন আছে যার উত্তরের মধ্যে বৈচিত্র্য থাকে এবং যা শিক্ষার্থীকে চিন্তা করতে অনুপ্রাণিত করে। এই ধরনের প্রশ্নকে মুক্ত প্রশ্ন বলা হয়। তারপর রয়েছে মুক্ত প্রশ্ন ও বদ্ধ প্রশ্নের মধ্যে পার্থক্য কী। তো আমি বলছি যে এইগুলো কিন্তু ডিটেল আলোচনা করা আছে, 4টি ভিডিও রয়েছে, 4টা পার্টে। এইগুলো আপনি দেখে নেবেন, তাহলে মুক্ত প্রশ্ন কী বদ্ধ প্রশ্ন কী সেটা পুরো ডিটেল বুঝতে পারবেন। তো যেহেতু অলরেডি ডিসকাশন করা হয়ে গেছে এইসব টপিকগুলো, আমি এখন জাস্ট প্রশ্ন এবং উত্তরগুলো বলে দিচ্ছি, আমি আর ডিসকাশন করতে যাচ্ছি না। ডিসকাশনের প্রয়োজন হলে আপনি অবশ্যই ডিসকাশন ভিডিওগুলো দেখে নেবেন। তো মুক্ত এবং বদ্ধ প্রশ্নের পার্থক্যগুলো দেওয়া আছে। তো এখানে প্রথমে লেখা আছে দেখুন মুক্ত প্রশ্ন, আপনি জাস্ট মাইনর কারেকশন করে নেবেন। প্রথমে যেটা আছে সেটা হবে বদ্ধ প্রশ্ন, পরে যেটা আছে সেটা হবে মুক্ত প্রশ্ন। হ্যাঁ, অর্থাৎ 78, 82 এবং 91-এর গড় নির্ণয় করুন, সেটা হচ্ছে বদ্ধ প্রশ্ন। আর 3টি সংখ্যার গড় 84 হলে সংখ্যা 3টি কী কী, সেটা হচ্ছে গিয়ে মুক্ত প্রশ্ন। তো এমনই রয়েছে, যেমন 10, 15 এবং 25-এর বৃহত্তম সাধারণ উৎপাদক নির্ণয় করুন, সেটা হচ্ছে গিয়ে বদ্ধ প্রশ্ন। আবার 3টি সংখ্যা শনাক্ত করুন যাদের বৃহত্তম সাধারণ উৎপাদক 5, সেটা হচ্ছে মুক্ত প্রশ্ন। তো মুক্ত প্রশ্ন মানে কি, তার অনেকগুলো উত্তর হতে পারে যাতে শিক্ষার্থীরা চিন্তা করে উত্তর দিতে পারবে এমন। আর বদ্ধ প্রশ্ন মানে কি, সেটা নির্দিষ্ট একটা উত্তরই হবে, যেটাকে মানে খুঁজে বের করতে হবে বা করতে হবে। সেটা মানে খুব বেশি চিন্তা করতে হচ্ছে না শিক্ষার্থীকে, বা সে নিজে চিন্তা করে একটা আনসার দিল, সেটা হবে না, কিন্তু যেটা চাইছে ওটাই বলে দিতে হবে। কিন্তু মুক্ত প্রশ্নের ক্ষেত্রে কী হচ্ছে, মুক্ত প্রশ্নের ক্ষেত্রে কিন্তু নিজে চিন্তা করে অ্যান্সারগুলো দিতে পারে। তো এই যে মুক্ত প্রশ্ন বদ্ধ প্রশ্নের তফাৎটাও দেওয়া আছে। তো এটা আপনি যে স্টাডি মেটেরিয়াল এনআইওএস থেকে দিয়েছে ওইখানেও আপনি পাবেন। তো ডিসকাশন ভিডিওতে দেখে নেবেন কত নম্বর পেজে আছে। তারপরের প্রশ্ন হচ্ছে গিয়ে মুক্ত প্রশ্নের বৈশিষ্ট্য লিখুন। মুক্ত প্রশ্ন যে আমরা বললাম, মুক্ত প্রশ্নের বৈশিষ্ট্য কী, তো সেটার আনসার হচ্ছে দেখুন যে কোনো নির্দিষ্ট উত্তর নেই, অর্থাৎ অনেক সম্ভাব্য উত্তর বর্তমান, বিভিন্ন স্তরে বিভিন্ন পদ্ধতি দ্বারা সমাধান করা হয়, বিভিন্ন দক্ষতা সম্পন্ন শিক্ষার্থীরা অন্ততপক্ষে একটি সঠিক উত্তর দিতে পারে। তারপর রয়েছে শিক্ষার্থীদের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিতে হবে এবং তাদের স্বাধীনভাবে গাণিতিক ধারণার চিন্তা করতে দিতে হবে। প্রতিটি শিশু তাদের নিজস্ব অভিজ্ঞতা অনুযায়ী চিন্তা করতে পারে। তারপর পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে প্রতিটি শিক্ষার্থী চিন্তা ভাবনার ধরন সম্পর্কে শিক্ষক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন এবং তাদের সমস্যা সমাধানের বিভিন্নতা সম্পর্কেও জানতে পারেন। নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে শিক্ষার্থীরা তাদের বাস্তব জগতে সৃজনশীলতা এবং কল্পনা শক্তির প্রয়োগ করতে পারে। শ্রেণীকক্ষে আলোচনা চলার সময় শিক্ষার্থীরা তাদের যুক্তি ক্ষমতা এবং যোগাযোগ ক্ষমতার বিকাশ সাধন করে। তারপর রয়েছে উচ্চতর কৃতিত্ব অর্জনের জন্য শিক্ষার্থীদের আত্মবিশ্বাস সুদৃঢ় হয়। যেহেতু প্রতিটি প্রশ্নের সম্ভাব্য অনেক উত্তর আছে, প্রতিটি শিক্ষার্থী, এমনকি যদি তারা খুব দুর্বল পারদর্শিতা সম্পন্ন হয়ে থাকে, তবু অন্তত একটি সঠিক উত্তর দিতে পারে। এই ধরনের পরিস্থিতিতে সব ধরনের শিক্ষার্থীরাই অনুপ্রাণিত হয়। তো এইগুলো ছিল হচ্ছে মুক্ত প্রশ্নের বৈশিষ্ট্য। তো এইগুলো দেখে নেবেন। তারপর রয়েছে দেখুন যে প্রশ্ন হচ্ছে গণিতে প্রশ্ন বিচিত্রার 4টি ব্যবহার লিখুন। তো প্রশ্ন বিচিত্রা কী সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে, সেটা কিন্তু আমি এখানে ডিসকাশন করব না। ডিসকাশন করলে কিন্তু ডিসকাশনটা অনেক লম্বা হয়ে যাবে, যেহেতু আমি অলরেডি ডিসকাশনের আলাদা করে ভিডিও তৈরি করে রেখেছি। এগুলো আপনি ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, ওইখান থেকে আপনি দেখে নেবেন। তো সেটার আনসার হচ্ছে শিক্ষার্থীদের তাৎক্ষণিক পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে প্রশ্নবিচিত্রা ভীষণ কার্যকর। যেহেতু প্রশ্নবিচিত্রার প্রশ্নগুলি উদ্দেশ্য ভিত্তিক, তাই শিক্ষক শিখন উদ্দেশ্যগুলিকে মাথায় রেখে শিখন প্রক্রিয়ার মূল্যায়ন করতে পারেন। প্রশ্নবিচিত্রায় সহজলভ্য প্রশ্ন থাকায় শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুত করতে পারে। প্রশ্নবিচিত্রা ব্যবহার করে শিক্ষার্থীরা নিজের আত্মমূল্যায়ন করতে পারে। প্রশ্নবিচিত্রা শুধুমাত্র শিখন প্রক্রিয়াকে মূল্যায়ন করে না, শ্রেণীকক্ষ শিখনে সহায়তা প্রদান করেও শিক্ষার্থীদের ত্বরান্বিত করে। সুতরাং শিখনের ফলাফলের উপর ভিত্তি করে আপনার বিভিন্ন ধরনের প্রশ্ন উপলব্ধ থাকবে। প্রশ্নবিচিত্রা শ্রেণীকক্ষের এই উদ্দেশ্যগুলিকে কার্যকরভাবে পূরণ করে।
তো এগুলো হচ্ছে প্রশ্ন বিচিত্রের ব্যবহার। তো প্রশ্ন বিচিত্রেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, প্রশ্ন বিচিত্রের বৈশিষ্ট্যগুলি কী সেটা দেখতে হবে। প্রতিটি অধ্যায়ের উপর মৌখিক এবং লিখিত উভয় প্রকার প্রশ্ন তৈরি করতে হবে। গণিতের ক্ষেত্রে মৌখিক প্রশ্ন শিক্ষার্থীদের দক্ষতার গতি এবং সঠিক গাণিতিক সমাধান দক্ষতার মূল্যায়ন করার জন্য কার্যকর। এছাড়া মৌখিক প্রশ্ন শিশুর মানসিক দক্ষতার মূল্যায়নেও ভীষণ কার্যকর। তারপর হচ্ছে প্রতিটি অধ্যায় থেকে জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক এবং দক্ষতামূলক প্রশ্ন তৈরি করতে হবে। এছাড়া প্রকল্প এবং প্র্যাকটিক্যাল কর্মসূচি থাকবে। প্রশ্ন প্রস্তুত এবং সংগ্রহ করার পর দক্ষ ব্যক্তিদের দ্বারা সেগুলিকে যাচাই করাতে হবে। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা এককভাবে বা দলগতভাবে একসাথে বসে প্রতিটি প্রশ্ন দিয়ে আলোচনা করবেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। একটি পোস্ট কার্ডের মতো কাগজে, যাতে আইটেম কার্ড বলা হয়, সেখানে একটি বা দুটি প্রশ্ন লেখা থাকবে। প্রশ্ন তৈরি করতে, বাছাই করতে, ব্যবহার করতে এবং সংরক্ষণ করতে এই কার্ডগুলির ভূমিকা অনবদ্য। তো জ্ঞানমূলক, বুধমূলক, প্রয়োগমূলক এবং দক্ষতামূলক 4 ধরনের প্রশ্ন আছে, সেটা আপনি নিশ্চয়ই পেয়েছেন যখন ওয়ার্কশপ বেসড অ্যাক্টিভিটি করেছিলেন 512-তে। তো এটাও কিন্তু কী জ্ঞানমূলক, কী বুধমূলক, কী প্রয়োগমূলক, কী দক্ষতামূলক, কী ডিসকাশন ভিডিওতে আছে, আপনি প্রয়োজনে দেখে নেবেন। তো একটু আগে আমরা যেটা একটা অপশন পেলাম যে আইটেম কার্ড, তো আইটেম কার্ড কী, এর ব্যবহার লিখুন, সেটা আপনাকে শিখতে হবে। তো আইটেম কার্ড কী, দেখুন একটি পোস্ট কার্ডের মতো কাগজে, যাতে আইটেম কার্ড বলা হয়, সেখানে একটি বা দুটি প্রশ্ন লেখা থাকবে। প্রশ্ন তৈরি করতে, বাছাই করতে, ব্যবহার করতে এবং সংরক্ষণ করতে এই কার্ডগুলির ভূমিকা অনবদ্য। তো আইটেম কার্ডের ব্যবহার কী, বিভিন্ন বিষয় এবং বিভিন্ন উদ্দেশ্যের উপর ভিত্তি করে বিভিন্ন রঙের কার্ড তৈরি করা যেতে পারে। উদ্দেশ্য অনুসারে প্রশ্ন নির্বাচন এবং ব্যবহার করার কাজে এই পদ্ধতি শিক্ষককে সাহায্য করবে। উদাহরণস্বরূপ বলা যায়, লাল রঙের কার্ড জ্ঞানমূলক প্রশ্ন, নীল রঙের কার্ড বুধমূলক প্রশ্ন, হলুদ রঙের কার্ড প্রয়োগমূলক প্রশ্নের জন্য ব্যবহৃত হতে পারে। শিক্ষক বিভিন্ন রঙের কার্ড বিভিন্ন উদ্দেশ্যের জন্য, যেমন বিভিন্ন রঙের কার্ড দিয়ে রচনাধর্মী প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং মুক্ত প্রশ্ন বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এই যে একটা আইটেম কার্ডের নমুনা দেখানো হলো, দেখুন যে পঞ্চম শ্রেণীর ভগ্নাংশ টপিকটাকে করেছে আইটেম কার্ডের মাধ্যমে। তো একটা ছবির মাধ্যমে একটা সমস্যা দিয়েছে এবং সমস্যার সমাধান করতে বলেছে। তো যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে বুধমূলক প্রশ্ন, যে নিম্ন অঙ্কিত বর্গক্ষেত্রের 2/3 অংশ কেটে দাও। তো এখানে দেখা গেল বর্গক্ষেত্রের মধ্যে কিন্তু আরও ছোটো ছোটো 4টা আয়তক্ষেত্র রয়েছে। তো 2/3 মানে কি, মানে 6টার মধ্যে 4টা কেটে দিতে হবে। হ্যাঁ, 6টা আয়তক্ষেত্র ছিল, 2/3 মানে হচ্ছে 6টার মধ্যে 4টা আয়তক্ষেত্র কেটে দিতে হবে। তারপর প্রশ্ন হচ্ছে কীভাবে একটি প্রকল্প তৈরি করা যায় অথবা প্রকল্পে, হ্যাঁ এখানে জি বিষয়ে আলোচনা করতে হবে লেখা আছে, তো আপনি ওইটা কারেকশন করে নেবেন। প্রকল্পে কী কী বিষয় আলোচনা করতে হবে, এটা হচ্ছে কি প্রশ্ন। তো কীভাবে প্রকল্প তৈরি করা যায়, নিম্নলিখিত বিষয়গুলি আলোচনা করতে হবে। কেন আমরা প্রকল্পটি করব, এই কাজ থেকে কী উপকার হবে, কীভাবে কাজটি আমরা করব, কী কী কাজ করতে হবে, কোন কাজটি করবে, কী কী তথ্য আমাদের প্রয়োজন বিভিন্ন পেশার চিত্র তৈরি করার জন্য, কতগুলি পরিবারের উপর পরিসংখ্যান করতে হবে, সেটা যদি পরিসংখ্যান সংক্রান্ত হয় তাহলে সেটা দিতে হবে। তারপর কাজের অন্তর্গত বিভিন্ন পদগুলির প্রস্তুতি এবং সংগঠন, নথিভুক্তিকরণ, বিভিন্ন কার্যাবলী সম্পাদন, প্রতিবেদন রচনা, সম্পূর্ণ কাজের মূল্যায়ন, তারপর শিক্ষার্থীরা একটা প্রকল্প তৈরি করতে হবে। তো এইসব বিষয়গুলো কিন্তু শিক্ষককে রেডি করে দিতে হবে স্টুডেন্টকে। তারপরের প্রশ্ন, প্রাথমিক স্তরে শিক্ষার্থী দিতে চান এমন 3টি প্রকল্পের তালিকা প্রস্তুত করুন। প্রতিটি প্রকল্পের গাণিতিক ধারণাগুলো নির্দেশ করুন। একটা সুন্দর প্রশ্ন এটা, যে মানে প্রাথমিক শিক্ষার্থীদের দেওয়া যায় এমন 3টা প্রকল্প বলতে হবে, এবং যে প্রকল্প শুধু বললেন সেটা না, উদ্দেশ্য বলতে হবে এবং কোন গাণিতিক ধারণার উপর ভিত্তি করে তারা তৈরি করবে সেটাও আপনাকে ওইখানে নির্দেশ করে দিতে হবে। তো দেখুন, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের দিতে চান এমন 3টা প্রকল্প। 1 নম্বর হচ্ছে গিয়ে স্থানীয় বাজার থেকে কিছু দ্রব্যের দর 15 দিনের ব্যবধানে সংগ্রহ করা, দরের হ্রাস বৃদ্ধি তুলনা করা, বড়দের সঙ্গে আলোচনা করার জন্য চেষ্টা করা এবং কেন দরের হ্রাস বৃদ্ধি ঘটেছে সেটা বোঝা। তো এক্ষেত্রে আমার গণিতের কোন ব্যাপারটা আসছে, বাজার দরের শতকরা হ্রাস এবং বৃদ্ধি শিখতে সহায়তা করবে। আরেকটা প্রজেক্ট দেওয়া যায়, দেখুন স্থানীয় একটি কুটির শিল্প সম্পর্কে বুঝতে শেখা, শিশুকে তথ্য সংগ্রহ করতে হবে শিল্পের কাঁচামালের উৎস এবং প্রকৃতি সম্পর্কে, কতজন লোক কুটির শিল্পে কাজ করছে, মাসে তারা কত টাকা রোজগার করছে, বছর বছর শিল্পের অগ্রগতি ইত্যাদি সম্পর্কে। এই প্রকল্পটি শিশুকে লাভ, ক্ষতি, ব্যবসা পরিচালনা এবং বাণিজ্যিক গাণিতের অন্যান্য ধারণা সম্পর্কে শিখতে সহায়তা করবে। তারপর একটা প্রজেক্ট আপনি দিতে পারেন, পরিবারের সদস্য সংখ্যা, অশিক্ষিত সদস্য, চাকুরিরত সদস্য ইত্যাদির ভিত্তিতে 10টি পরিবারের প্রোফাইল তৈরি করা, প্রত্যেকটি তথ্যকে তালিকার আকারে দেখাও এবং পরিসংখ্যানের ভিত্তিতে অনুমান জ্ঞাপন করো। এই প্রকল্পটি শিশুদের তালিকা এবং চিত্রের মাধ্যমে পরিসংখ্যান উপস্থাপনের পাঠ দেওয়া যায়, শতকরা হিসাব এবং অনুপাত সম্পর্কে শিক্ষাদান এই প্রকল্পের মাধ্যমে হয়ে থাকে। তো এই 3টে আপনি প্রজেক্ট দিতে পারেন। তারপরের প্রশ্ন, পোর্টফোলিও তৈরির সময় কোন উপকরণগুলি রাখা যায় তার তালিকা প্রস্তুত করুন। তো নিচের উপকরণগুলি পোর্টফোলিওর অন্তর্ভুক্ত করা যেতে পারে। ম্যাগাজিন থেকে বিভিন্ন বিষয় যেমন চিত্র, সংবাদপত্রের টুকরো অংশ, আলোকচিত্র, কবিতা, আঁকা ছবি, সংগৃহীত ডাকটিকিট, কয়েন, প্রবন্ধ, গল্প, চিঠি ইত্যাদি সংগ্রহ করা যেতে পারে। শিক্ষকদের সীমিত সাহায্য, সহযোগী বা সাহায্য ছাড়া শিক্ষার্থীরা স্বতঃপ্রণোদিতভাবে কাজ, পরিবার এবং সমাজের সদস্যের প্রদত্ত উপকরণ ইত্যাদি ইত্যাদি পোর্টফোলিও তৈরি করার উপকরণ হিসেবে দেওয়া যায়।
তারপর হচ্ছে গাণিতিক ধারণা বা দক্ষতা যাচাই করার দুটি পন্থা উল্লেখ করুন যা পোর্টফোলিও ব্যবহার করে করা যেতে পারে। তো সেটা হচ্ছে শিক্ষক শিক্ষার্থীর কাজের মূল্যায়ন করতে রেটিং স্কেল বা অন্যান্য কৌশল ব্যবহার করতে পারেন, সহপাঠীরা একে অপরের কাজের তুলনামূলক মূল্যায়ন করতে পারে। তো এগুলো কিন্তু পোর্টফোলিওর মধ্যে সম্ভব। তারপর যেটা প্রশ্ন সেটা হচ্ছে কি কীভাবে প্রদর্শনী শিক্ষণের জন্য ও শিক্ষণের অ্যাসেসমেন্টের হাতিয়ার হতে পারে। তো প্রদর্শনীর মাধ্যমে শিক্ষণ একটা ব্যাপার আছে ওইখানে ইউনিট 11-এ খেলার মাধ্যমে আমরা শেখাতে পারি, প্রদর্শনীর মাধ্যমে শেখাতে পারি, এগুলো কিন্তু অ্যাসেসমেন্টও করতে হবে। শুধু শেখালাম তার পরীক্ষা নেবো কীভাবে? তো প্রদর্শনীর মাধ্যমে যখন শিক্ষণ হবে তখন সেটা অ্যাসেসমেন্ট কীভাবে নেবেন? তো প্রদর্শনী দ্বারা কর্মসম্পাদনে অ্যাসেসমেন্টের পাশাপাশি শিক্ষার্থীর অর্জিত জ্ঞানের ভিন্ন পরিস্থিতিতে প্রয়োগ দক্ষতা ক্ষমতা যাচাই করা যায়। শিক্ষক শিক্ষার্থীর কোনো নির্দিষ্ট ধারণার বোধগম্যতা ও তার গণিত শিক্ষণের প্রতি মনোভাব যাচাই করতে পারেন শিক্ষার্থীর প্রদর্শনীতে অংশগ্রহণ এবং কার্যাবলী নিরীক্ষণের মাধ্যমে। শিক্ষক অ্যাসেসমেন্টের ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীর পুনঃশিক্ষণের জন্য পুনঃপরিকল্পনা রচনা করতে পারেন। প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা অপ্রথাগতভাবে শেখার সুযোগ পায়, পাশাপাশি সহপাঠীদের শিক্ষণের যাচাই করার সুযোগ থাকে। পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য গণিত প্রদর্শনীর কিছু উপযোগিতা উল্লেখ করুন। তো গণিতের প্রদর্শনীর কিছু উপযোগিতা কী কী রয়েছে সেটা আমি জাস্ট পড়ছি না, আপনি দেখে নেবেন। হ্যাঁ, গণিতের প্রদর্শনীর উপযোগিতাগুলো এখানে দেওয়া আছে, আপনি জাস্ট দেখে নিন। তো বলছি এইটার পিডিএফ আপনি পেতে পারেন www.instamojo.com/smdn_tutorial এই ওয়েবসাইটে। তো এতে কিন্তু পিডিএফ একটা কস্ট থাকবে। তো আপনি যদি এখানে প্রোমো কোড এন্টার করেন, প্রোমো কোড কি GET10, প্রোমো কোড হচ্ছে GET10, এই প্রোমো কোড এন্টার করলে কিন্তু আপনি 10 টাকা ছাড় পেয়ে যাবেন। নেক্সট কোয়েশ্চেন, গাণিতিক কুইজ করার সময় কী কী বিষয় বিবেচনা করা দরকার? তো সেটার উত্তরটাও দেখে নিন। গাণিতিক কুইজ করার সময় কী কী বিষয় বিবেচনা করা দরকার? হ্যাঁ, তো আচ্ছা, এটা একটু আমি পড়ে শোনাচ্ছি যে কিছু গাণিতিক ধারণা পাঠের পর কুইজ অনুষ্ঠানে আয়োজন করা যেতে পারে। এতে শিক্ষার্থীদের বিষয়গুলি অনুশীলনী হবে এবং ভিন্ন পরিস্থিতিতে প্রয়োগ করতেও শিখবে। বাস্তব পরিস্থিতির উপর ভিত্তি করে শিক্ষার্থীদের প্রশ্ন জিজ্ঞাসা করা যেতে পারে। কয়েকটি রাউন্ডে কুইজ পরিচালনা করা যেতে পারে। পেপার পেন্সিল ব্যবহার করে উত্তর দেওয়ার রাউন্ড, পেপার পেন্সিল ছাড়া উত্তর দেওয়ার রাউন্ড, উত্তর সংকেত প্রদান এবং দ্রুত উত্তর প্রদান রাউন্ড ইত্যাদি ইত্যাদি হতে পারে। শ্রবণ দর্শন মাধ্যম ব্যবহার করে প্রশ্ন জিজ্ঞেস করা যেতে পারে, এতে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ে। শিক্ষণ প্রক্রিয়া চলাকালীন শিক্ষার্থীদের নির্মিত প্রশ্ন জিজ্ঞাসা করা যেতে পারে। সব শিশুদেরকে কুইজে অংশগ্রহণ করতে দিতে হবে। এইসব বিষয় কিন্তু কুইজের ক্ষেত্রে বিবেচনা করা দরকার, গাণিতিক কুইজের ক্ষেত্রে। তো তাহলেই কুইজের মাধ্যমে আমরা শিশুদেরকে কিছু না কিছু শেখাতে পারবো। তারপরের প্রশ্ন, একটি গাণিতিক খেলা নিচে বর্ণনা করা হলো, এটা পড়ুন এবং নিজের প্রশ্নের উত্তর দিন। আচ্ছা, এবার গাণিতিক খেলাগুলো দেখি আমরা। কী খেলা দিল? লার্জ টু মাউস বাট স্মল টু অ্যান এলিফ্যান্ট খেলাটি খেলান। এই খেলাটি কি খেলেছেন? আচ্ছা, তো প্রশ্নগুলি জিজ্ঞাসা করুন। শ্রেণীকক্ষে কোন বস্তুটি তোমার কাছে ছোট মনে হচ্ছে কিন্তু ইঁদুরের কাছে তা বড় মনে হবে? শ্রেণীকক্ষে কোন বস্তুটি ইঁদুরের কাছে ছোট মনে হবে? কোন বস্তুটি তোমার কাছে বড় মনে হলেও হাতির কাছে ছোট মনে হবে? শ্রেণীকক্ষে এমন কোনো বস্তু আছে যা হাতির কাছেও বড় মনে হবে, কেন? এইভাবে প্রশ্ন করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত সব রকম সম্ভাবনাগুলি জিজ্ঞেস করা শেষ হয়। তো এটা নিশ্চয়ই খুব কী বলবো, আকর্ষণীয় একটা গেম হবে বাচ্চাদের কাছে, এবং বুঝে বুঝে, হ্যাঁ, বোধগম্যতা দিয়ে সেগুলোর আনসার কিন্তু ওরা দিতে হবে। তো তারপর কি হচ্ছে, এই খেলাটি গণিতের কোন ধারণাটি বোঝার সহায়ক হতে পারে? তো এটা হচ্ছে শিক্ষার্থী যখন খেলায় ব্যস্ত থাকে তখন তারা আয়তনের পরিমাপ বিষয়ে ধারণা লাভ করবে। এই খেলাটির ধারণা নির্মাণে উপযোগী হয়। এই যে আমরা সাইজ বললাম, কোনটা ছোটো কোনটা বড়ো, এক্ষেত্রে কিন্তু আয়তনটা আসছে, আয়তনের ধারণাটা পেয়ে যাবে ওইখান থেকে। খেলাটি ওই ধারণাকে কীভাবে শিখতে সহায়তা করবে? শিক্ষার্থীরা ভীতি ও আশঙ্কা মুক্ত হয়ে অপ্রথাগত পরিবেশে কাজ করে, যা হলো শিক্ষণ সহায়ক পরিবেশ। খেলাগুলি শিক্ষার্থীর প্রত্যাহিক অভিজ্ঞতার উপর নির্মিত, সব শিশু অভিজ্ঞতার উপর নির্মিত, এতে শিশুরা শিখতে পারবে। এই ধরনের কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীর শিখন অগ্রগতি যাচাই করা কাগজ পেন্সিলে যাচাই করার থেকে ভিন্ন। এটা কি সত্যি? সহপাঠীকে শিখনের জন্য সহায়তা প্রদানের সুযোগ এগুলো দেওয়া হয়। আচ্ছা, আরেকটা জিনিস, এগুলো কিছু উল্টোপাল্টা লেখা আছে। তো এই ধরনের কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীর শিখন অগ্রগতি যাচাই করা কাগজ পেন্সিল ছাড়াও কিন্তু সম্ভব।
এই যে আপনি প্রশ্ন করলেন যে হাতির চেয়েও ছোটো কিন্তু ইঁদুরের চেয়েও বড় মনে হয় এমন একটা জিনিস শ্রেণীকক্ষে বলুন, তো ওরা বলবে যে টেবিল বা চেয়ার, যেটি ইঁদুরের চেয়ে অনেক বড়, হাতির চেয়ে অনেক ছোটো। এগুলো কিন্তু কাগজ কলম ব্যবহার করতে হচ্ছে না, কিন্তু ওরা বুঝতে পারছে, আয়তনের ধারণা এসে গেছে, বুঝতে পারছে বলেই আনসার কিন্তু বলতে পারছে। তো এইভাবে করা যায়। তো এইটাই সম্ভবত, হ্যাঁ ওইটাই হচ্ছে লাস্ট কোয়েশ্চেন। তো এনআইএস ডিএলএড সংক্রান্ত আরও অনেকগুলো লেকচার ভিডিও, এমসিকিউ ভিডিও, 5 মার্কস 10 মার্কস আনসার ভিডিও পেয়ে যাবেন ইউটিউবে, youtube.com/smden টিউটোরিয়াল। অনলাইন মেটেরিয়াল পেয়ে যাচ্ছেন www.instamojo.com/smden_tutorial। ফেসবুক ফ্যান পেজ রয়েছে এসএমটেন টিউটোরিয়াল নামে, ওইখানে আপনি আপডেট পেয়ে যাবেন কখন কী দেওয়া হচ্ছে না হচ্ছে। তো ফেসবুক পেজটাও লাইক করে রাখবেন। আর বলছি, ইউটিউব চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এনআইএস ডিএলএড সংক্রান্ত সমস্ত ধরনের সাহায্য অর্থাৎ 2019-এর মার্চ অবধি এই চ্যানেল থেকে আপনি পেয়ে যাবেন, সেটা আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি। তো সাবস্ক্রাইব করা থাকলে আপনি অটোমেটিক্যালি সেটা পেয়ে যাবেন এবং অবশ্যই সেটা আপনার উপকারে আসবে। ধন্যবাদ।